বাবু থেকে শুরু করে সুফিয়ান দা, প্রদীপ দা, জেলা পরিষদ সদস্য পার্থ দা, অশোক দা, শিবনাথ দা, ভাই সুশান্ত মালি থেকে শুরু করে গোপাল দা আছেন। আমাদের সর্বস্তরের নেতৃত্ব, জেলা এবং ব্লকের সর্বস্তরের নেতৃত্ব, তারকার হাট প্রায় টোটাল জেলার সমস্ত নেতৃত্ব উপস্থিত আছেন। এবং সর্বোপরি আমার সামনের যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক, নেতৃত্ব, কর্মী, সমর্থক, সকল শুভানুধ্যায়ী, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সকল স্তরের ব্যক্তিত্বকে জনপ্রিয় বিধায়ক তিলক দা উপস্থিত হয়েছেন। সর্বস্তরের মানুষকে আমার পক্ষ থেকে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। সারা রাজ্যে এখন একটাই কথা চলছে, স্যার স্যার আর স্যার। এই স্যার 2026-এর নির্বাচনে, বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পরে যে বিজেপির নেতারা স্যার স্যার করছে, এদের মুখ থেকে ম্যাডাম সিএম, ম্যাডাম সিএম, ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বের করে থাকে। বাংলার মানুষ বের করবে, স্যার বন্ধ করে ম্যাডাম বেরোবে এদের মুখ থেকে। প্রতিহিংসা পরায়ণ রাজনীতির জন্য এরা উঠে পড়ে লেগেছে বাংলা দখলের জন্য। গত কয়েকদিন না দুদিন আগে গদ্দার হারাধন অধিকারী এখানে এসেছিল। কি বলছে? কোন কংক্রিট বক্তব্য নেই। রাজ্যের মানুষের কিভাবে ভালো হবে, হলদিয়ার মানুষের কিভাবে ভালো হবে, পূর্ব মেদিনীপুর জেলার মানুষের কিভাবে ভালো হবে, সেসব বক্তব্য নেই। আমি কয়েকটা বক্তব্য ওনার খণ্ডন করতে চাই, কয়েকটা বক্তব্য, বেশি না। এখনো সেই বর্ডারে বর্ডারে ঘুরছে। প্রায় 5 বছর হতে চলেছে হলদিয়া পৌরসভা এলাকায় কোনো প্রোগ্রাম কর্মসূচি নিতে পারেন। কেন? হলদিয়ার মানুষ গদ্দার অধিকারীকে সেই যে তাড়ান দিয়েছে হলদিয়া লুট করার জন্য, হলদিয়ার কারখানার শ্রমিক শোষণের জন্য, এইচডিএর চেয়ারম্যান ছিল, তার কৈফিয়ত দিতে পারেনি বলে হলদিয়ার মানুষ গদ্দার অধিকারীকে তাড়িয়েছে। এজন্যই এখনো পর্যন্ত হলদিয়ায় ঢুকতে পারেনি। হয় চৈতন্যপুর, নাই বৈলাল চক, নাই সুতাহাটা বর্ডার, নাই নন্দকুমার, হলদিয়ার ভেতরে ঢুকতে পারেনি। হলদিয়ায় ঢুকলে হলদিয়ার মানুষ আবার গদ্দার অধিকারীকে তাড়াবে, যেমন 2021-এর পরে তাড়িয়েছিল। 2026-এ আপনারা জবাব দেবেন না। এই সাম্প্রদায়িক নেতা, ইংরেজের দালাল যারা কেন্দ্রে বসে আছে, আর এরা সে দালালের প্রতিনিধিত্ব করছে বাংলায়। বাংলা বিরোধী নেতা, বাংলা বিরোধী মুখ এরা, সাম্প্রদায়িক মুখ। কি বলছে এরা? বাংলা বিরোধী কথা বলে সব সময়। বাংলার যে প্রাপ্য টাকা 2 লক্ষ কোটি টাকা, 1 টাকা 2 টাকা নয়, 2 লক্ষ কোটি টাকা কিভাবে বাংলায় আসবে? গদ্দার অধিকারী বিরোধী নেতা বলে দাবি করে, তার এসব কোনো কথা নেই, এ সমস্ত বিষয় কোনো কথা নেই। তার মুখে শুধু একটাই কথা, শুধু সাম্প্রদায়িক কথা, সাম্প্রদায়িক কথা। আমি আজকে শিক্ষিত সমাজের কাছে প্রশ্ন করতে চাই, যারা মাইকের কথা শুনছেন, আপনারা এর উত্তর আগামীতে ইভিএম মেশিনে দেবেন। যদি সংবিধান আপনারা জেনে থাকেন, গদ্দার অধিকারী তো জানে না, ওদের দলকে বলবো একটু শিক্ষা দেওয়ার জন্য। যদি সংবিধান ঠিক মতো জানতো, তাহলে এই সমস্ত সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলতো না। এরা সাম্প্রদায়িক, এরা সংবিধান জানে না, সংবিধান মানে না। আবার এরা কি বলছে? চতুর্থ স্তম্ভের কথা বলছে। 4টা স্তম্ভ নিয়ে আলোচনা করে গেছে। আমি বলে দিই 4টা স্তম্ভ কি অবস্থায় আছে। 4টা স্তম্ভ যার উপর ভারতবর্ষ দেশ আমাদের দাঁড়িয়ে আছে। 1 নম্বর স্তম্ভ পার্লামেন্টারি, শেষ করে ফেলেছে। জনবিরোধী বিল, মানুষের বিপক্ষে, জনসাধারণের বিপক্ষে বিল এনে সাধারণ মানুষকে সর্বশান্ত করে দিয়েছে, অর্থনীতিকে তলানিতে ঠেকিয়ে দিয়েছে। ভারতবর্ষের টাকার মূল্য কমে গেছে, কমে গেছে। এরা পার্লামেন্টারিতে জনবিরোধী বিল পাস করে, ফলে পার্লামেন্টারি কলাপস হয়ে গেছে। দ্বিতীয় স্তম্ভ কি? ব্যুরোক্র্যাট, সিবিআই, ইডি, যত আমলা আছে, এই আমলাকে এরা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে। আপনারা জানেন 2021-এ, 2024-এ
এরা এখন বিজেপির নেতা হয়ে গেছে ব্যুরোক্র্যাটসরা, তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে। ফলে ব্যুরোক্র্যাটসও এরাও বিজেপির দালাল হয়ে গেছে, কোলাপস হয়ে গেছে। 1 নম্বর পার্লামেন্টারি কোলাপস, সেকেন্ডলি আপনার ব্যুরোক্র্যাটস কোলাপস হয়েছে, 3 নম্বর জুডিশিয়ারি। আপনারা দেখুন বিজেপি শাসিত রাজ্যে যত জাজ আছে ভয়ে দিন কাটাচ্ছে তারা বিজেপির বিরুদ্ধে রায় দিতে ভয় করে, নিরাপত্তাহীনতায় ভুগছে এবং জুডিশিয়ারি সিস্টেমকে এরা হাইজ্যাক করে নিয়েছে, সেটাকেও তারা দলতন্ত্রে পরিণত করে দিয়েছে। তাহলে পার্লামেন্টারি কোলাপস, ব্যুরোক্র্যাট কোলাপস, জুডিশিয়ারি কোলাপস, লাস্ট হচ্ছে চতুর্থ স্তম্ভ মিডিয়া। আপনারা সকলেই জানেন মিডিয়ার রোল কি, মিডিয়ার রোল কি, কি বলে মিডিয়া, এদের মালিককে জানেন? বিজেপির নেতারা বকলমে হচ্ছে সমস্ত বড় বড় যত চ্যানেল আছে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এদের মালিক হচ্ছে বিজেপির নেতা। 2021, 2024 বুঝিয়ে দিয়েছে, আমরা প্রমাণ পেয়ে গেছি। এ সমস্ত চেটুয়াল দালাল মিডিয়া কি করে কি বলে আমরা সকলেই জানি। 2021 সালে, তার আগে 2016 সালে এই এবিপি আনন্দ সহ যত চেটুয়াল মিডিয়া প্রথম সারির চ্যানেল আছে, এরা কি বলেছিল? এরা বলেছিল জোট ক্ষমতায় আসবে। কি দেখলাম আমরা? 180 বেশি সিট নিয়ে আমরা ক্ষমতায় এলাম বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে। চেটুয়াল মিডিয়ার বিরুদ্ধে সরব হতে জন্যই বলছি, এরা দিনকে রাত, রাতকে দিন বলে। 2021-এর নির্বাচনেও একই জিনিস আমরা দেখেছিলাম। কি দেখলাম? এবিপি আনন্দ কি বলেছিল? 200-র বেশি সিট বিজেপি নাকি পাবে। সারা জায়গায়, সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় মানুষ বিভ্রান্ত, কি হবে কি হবে, মনে হয় তৃণমূল শেষ, তৃণমূল শেষ। কি দেখলাম আমরা? বাংলার মানুষ দুহাত ভরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করলেন। 200-র বেশি সিট নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন। 2024 একই পুনরাবৃত্তি দেখলাম। সুমন আগের দিন ভোট কাউন্টিং এর আগের রাত পর্যন্ত 30-এর বেশি সিট বিজেপিকে দিয়ে বসেছিল। কি দেখলাম আমরা? যখন ইভিএম মেশিন খোলা হলো 2024-এ লোকসভা নির্বাচন, বিজেপি 18 থেকে কমে দাঁড়ালো 12। আমি এজন্যই আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই চেটুয়াল মিডিয়ার কথা বিশ্বাস করবেন না। বিজেপি যে কথা বলে এরা সেই কথা বলে। বিজেপি যেমন ছাপতে বলে এরা তেমন ছাপে, খবর চাপতে বললেও এরা খবর চেপে দেয়। তাই বলছি 2026-এর আগে আবার এদের মুখে টপ আপ ভরে দেওয়া হয়েছে। টপ আপ জানেন তো? মোবাইল 100 টাকা দিলে 10 মিনিট কথা, 200 টাকা 8 ঘন্টা কথা যে টপ আপ ভরে দেওয়া হয়, সেই একই রকম ভাবে টপ আপ ভরে দেওয়া হচ্ছে সমস্ত মিডিয়ার মুখে। এখন ভোট পর্যন্ত এরা বলতে থাকবে বিরোধীদের গুণগান। 200-র বেশি সিট আবার বিরোধীদের দিয়ে দেবে। আপনারা নিশ্চিত থাকতে পারেন 2026-এর বিধানসভায় ইভিএম মেশিন যখন খোলা হবে, চতুর্থবারের জন্য আমার আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আবার মসনদে বসবে। আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমরা কি দেখছি? প্রতিহিংসাবাদ রাজনীতি করছে। যতই করুক কোনো সমস্যা নেই। সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স, আপনাদের সেন্ট্রাল ইলেকশন কমিশন, সেন্ট্রাল ফোর্স, আপনাদের পয়সা, বহিরাগত পয়সা, বহিরাগত গুন্ডা, চেটুয়াল মিডিয়া, হাতাতুড়ি পদ্ম, আপনারা একসঙ্গে আছেন। তারপরেও বলি এরা একদিকে থাকবে আর সাদা হাওয়ায় চটি একদিকে থাকবে। তৃণমূল কংগ্রেসের প্রতীক একদিকে থাকবে। এই প্রতীক জোড়া ফুল এতগুলো ইকুইপমেন্টের উপরে ভারী পড়বে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একা। আর এই এত যে বললাম, সিবিআই, ইডি, ইলেকশন কমিশন থেকে শুরু করে যত আছে এদের চেটুয়ালরা সবাই একদিকে থাকবে। জোড়া ফুল আগামী 26-এর মসনদে আবার বসবে, আপনারা নিশ্চিত থাকতে পারেন। মহিষাদল বিধানসভা, হলদিয়া বিধানসভা, কালকে যদি ভোট হয় 50,000 ওপারে, 50,000 এটা। আমাদের বিধায়ক জনপ্রিয় আছেন তিলকদাকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, এখানেও 50,000-এর বেশি ভোটে জিতবো আমরা। হলদিয়া বিধানসভা আমরা 50,000-এর বেশি ভোটে জিতবো।
কেউ আটকাতে পারবে না। এরা আবার কথা বলে, কি বলছিল এরা? এরা বাংলা বিরোধী লোক, 2 লক্ষ কোটি টাকা এরা আটকে রেখেছে। মোদী গভর্নমেন্ট কি বলেছিল? ক্ষমতায় এলে প্রত্যেক ভারতবর্ষের নাগরিককে 15 লক্ষ টাকা তাদের অ্যাকাউন্টে দেবে। আমি তো 15 পয়সাও পাইনি। আপনারা গিয়ে একবার চেক করে দেখবেন, হয়তো মোদী বাবুর কথা মিলে যেতে পারে। পেয়েছেন তো 15 লাখ টাকা? পাননি? ঢুকেনি, আর কোনোদিন ঢুকবে না। এই ভাঁওতাবাজি দল, মিথ্যাবাদী দল। আর কি বলেছিল? বছরে 2 কোটি বেকারের চাকরি। 2014, এখন কত চলছে? 2025, 11 বছর সামনে হয়ে গেলে 12 দুগানে 24 কোটি চাকরি নরেন্দ্র মোদীকে দিয়ে বাংলায় কৈফিয়ত দিতে হবে। আর তাদের যারা এজেন্ট আছে গদ্দার অধিকারীর মতো, এরা এলাকায় এলে কৈফিয়ত চাইবেন যে তোমার রাজনৈতিক বাবা, তোমরা যাকে বলো বিশ্বের নাকি সর্ব জনপ্রিয় নেতা, সে যদি এত মিথ্যা কথা বলতে পারে, তাহলে তুমি কত মিথ্যা কথা বলো। সেই রাজনৈতিক বাবার সন্তান হিসাবে তুমি তাহলে কত মিথ্যা কথা বলছো, সেটা অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়ে যাচ্ছে। এখান থেকে তালপুকুরে বলছিল না কালকে যে তালপুকুরে নাকি ভোট লুট হয়? আমি তালপুকুরের ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম। বলে দিই তথ্য অনুযায়ী, শুভেন্দু অধিকারী শুনে রাখো, তুমি শুনে রাখো। 2016 সাল তোমার ভাই দাঁড়িয়েছিল ভোটে, বাই ইলেকশন, আমরা জিতিয়েছিলাম, জোড়াফুল জিতেছিল ওই ওয়ার্ডে। 2017 সাল আমি কাউন্সিলর ছিলাম, সর্বাধিক ভোটে লিড হয়েছিল ওই ওয়ার্ড। 2019 সাল তোমার ভাই আবার এমপিতে দাঁড়িয়েছিল, আমরা জিতেছিলাম, ওই ওয়ার্ডে লিড হয়েছিল। 2021 সাল একইভাবে লিড, 2024 সাল একইভাবে লিড। তুমি কিভাবে বলছো ভাই ভোট লুট হয়? তাহলে তোমার ভাই যখন এমপিতে দাঁড়িয়েছিল, সেটা কি ভোট লুট হয়েছিল? উত্তর তোমাকে দিতে হবে। জোড়া ফুল তালপুকুরে সবসময় ফুটে আছে, আগামীতেও ফুটে থাকবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আজকের দিন আপনারা লিখে রাখুন, শুভেন্দু অধিকারী যেখানে দাঁড়াবে ভোটে, হার তো নিশ্চিত। যদি তর্কের খাতিরে ধরে নেই কোন সিটে ও জিতবে, আমি সাইন করে যাব আজকে এই মঞ্চে সবার সামনে। ও যত ভোটে জিতবে, আমার ওয়ার্ড 17 নম্বর ওয়ার্ড, তার থেকে বেশি লিড দিবে। আপনারা নিশ্চিত থাকতে পারেন, নিশ্চিত থাকতে পারেন। কোথায় ভোট আপনারা জানেন? শুভেন্দু অধিকারী ভোট কোথায়? কোথাকার ভোটার? নন্দীগ্রাম, হলদিয়া না কাঁথি? কেউ আমরা জানি, কেউ নিশ্চিত বলতে পারবো না। 2021 সালে আমার কাছে 2টো কপি ছিল, নন্দীগ্রামের ভোটার, হলদিয়ার ভোটার, 2টা ভোট একসঙ্গে। ফলে এখন আবার কোথায় স্থানান্তরিত করেছে, না আছে না নেই। সুফিয়ানরা বলছিল বাংলাদেশ কি কানেকশন আছে, সেটাও আবার হরিচৈতালি ব্যাপার। এ বিষয়ে আমরা ঢুকবো না। এরা বারবার বলছে না এসআইআর। আরে ভাই, বাংলাদেশের বর্ডার কে দেখে? এখানে দাঁড়িয়ে থাকা খাঁটি বর্দিওয়ালা লোক থাকে না বর্ডারে। বর্ডার তোমার ছোপওয়ালা বিআইএসএফ থাকে, বর্ডার সিকিউরিটি ফোর্স থাকে। এরা তৃণমূলকে বলে গরু চোর। আপনারা আজকে প্রমাণ করে বলেন গরু চোর কে? গরু আসে কোথা থেকে, যায় কোথা থেকে? উত্তরপ্রদেশ থেকে গরু আসে, গরু পাচার হয় বাংলাদেশ থেকে। বাংলাদেশের বর্ডারে খাঁটি বলা লোক থাকে না, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ থাকে না, বর্ডারে থাকে বিএসএফ, সিআরপিএফ থাকে, বর্ডার সিকিউরিটি ফোর্স থাকে। তাহলে উত্তরপ্রদেশে যোগী বাবা যদি গরু পাঠায়, বাংলাদেশের গেট কে খুলে দিচ্ছে? তোমার স্বরাষ্ট্র মন্ত্রক, অমিত শাহর পুলিশ, অমিত শাহ ছোপওয়ালা ভর্তিওয়ালি, তোমার হচ্ছে তোমার বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স গেট খুলে দিচ্ছে। গরু যাচ্ছে, আসছে উত্তরপ্রদেশ থেকে, যাচ্ছে বাংলাদেশ, গেটে তোমার লোক। চোর কে? গরু চোর কে? তাহলে অমিত শাহ সব থেকে বড় গরু চোর, বিজেপির নেতা সব থেকে বড় গরু চোর। আজকে আবার নন্দীগ্রামে দেখলাম বাছুর চোর। সাহেব দাস না কি না, সাহেব দাস আমাদের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ, বিজেপি নেতা। বাছুর চোর, বাছুর চুরি করেছে। তাও গরু হলে সম্মানজনক ছিল, গরুর বাচ্চা বাছুরকে চুরি করে নিচ্ছে। তাহলে কি অবস্থা চিন্তা করুন। এরপরে মুরগি চুরি করে, বলবো না তারপরে কি চুরি করবে। তো ফলে চোরের উপর দাঁড়িয়ে আছে এই দলটা, মিথ্যার উপর দাঁড়িয়ে আছে এই দলটা।
আবার এই মুখ থেকে শুনতে হবে, আমাদের মেদিনীপুরের মাটি, বিপ্লবের মাটির ভাষণ ওর মুখ থেকে শুনতে হবে। আমি বলে দিই, শুনে রাখুন শুভেন্দু অধিকারী, আমাদের এই মাটি পূর্ব মেদিনীপুরের মাটি, বিপ্লবের মাটি। এখানে বীরেন্দ্র শাসমলের মতো মহান বিপ্লবী জন্মগ্রহণ করেছেন, মাতঙ্গিনী হাজরার মতো শহীদ আমাদের মাতা জন্মগ্রহণ করেছেন, এখানে ক্ষুদিরাম বোস জন্মগ্রহণ করেছেন, বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছেন। তোমার মতো কুলাঙ্গার, তোমার মতো গদ্দার, সাভারকারের শিষ্য, ইংরেজের দালাল, তোমাদের মতো গদ্দাররাও এখানে জন্মগ্রহণ করেছে। আগামী 30 বছর পরে যখন ইতিহাসে প্রশ্ন আসবে, স্বাধীনতা সংগ্রামীদের নাম একদিকে থাকবে আর মির্জাফর গদ্দারদেরও নাম একদিকে থাকবে। তোমার তালিকা কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের দিকে আসবে না, তোমার তালিকা আসবে মির্জাফর, শুভেন্দু অধিকারী, এই দিকে আসবে, এই দিকে আসবে। বড় বড় কথা, বাংলা বিরোধী মুখ, বাংলার হয়ে কিছু কথা বলে না। এরা শিল্পের কথা বলে, শ্রমিক শাসনের কথা বলে। কি পাস করেছে? আইন পাস করেছে, শ্রমিক শোষণ আইন পাস করেছে। আমাদের নেতৃত্বরা আছেন, আরো আপনাদের বিস্তারিত ভাবে বলবেন। আগামী 2026 প্রস্তুত আছেন তো আপনারা? খেলা হবে তো? খেলা হবে, ভয়ঙ্কর জোরদার খেলা হবে। আওয়াজ একবার উঠুক, এই আওয়াজ যেন কাঁথি থেকে হয়ে দিল্লি পৌঁছায়। বলুন জোরে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, গদ্দার হটাও, বিজেপি হটাও। উপস্থিত সকল শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আগামী 26-এর লড়াইয়ের ডাক দিয়ে সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিবার জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।